আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে তার প্রত্যাশিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি কি বলেছেন, কেন বলেছেন, ভাষণের শুরুতে এবং শেষে অর্থাৎ ভাষণ দেওয়ার আগে কি ঘটনা ঘটেছিল, কেন এ ধরনের একটা ভাষণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে মার্কিন জনগণকে, মার্কিন বাজারকে এবং মার্কিন জনমতকে অপেক্ষায় রেখে এরকম একটা ভাষণ দিলেন। তার ভাষণের পরে মার্কিন বাজারের পরিস্থিতি কি হলো, কেন হলো? আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি কি হলো? এখানে তিনি কি ধরনের কৌশল ব্যবহার করার চেষ্টা করেছেন বা কেনই বা করেছেন? এগুলো নিয়ে আলোচনা করব। তার এই ভাষণের পর ইরানের প্রতিক্রিয়া কি, ইরানের সরকার বা ইরানের সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি, ইরানের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কি? আমাদের প্রস্তুতি কতটা নেয়া দরকার? এই যে ভাষণ তিনি দিলেন বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে, সকাল ৭ টার দিকে, সেই ভাষণে তিনি যে কথাগুলো বলেছেন তার যদি আ জাস্ট সারসংক্ষেপটা নিয়ে আসি। সারসংক্ষেপটা হচ্ছে এরকম, তিনি বলেছেন যে তার এই ইরানে পরিচালিত যুদ্ধের পেছনে যথেষ্ট যুক্তি আছে। তিনি সেই যুক্তিগুলোকে উপস্থাপন করেছেন। ইরান ব্যাপক পরিমাণে মিসাইল সংগ্রহ করেছে, মিসাইল তৈরি করছে, ব্যাপক পরিমাণে অস্ত্র তৈরি করছে, পরমাণু অস্ত্রের দিকে যাচ্ছে। ইরান বিশ্বের সব সমস্যার মূল এবং এরকম একটা রাষ্ট্র যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে আমেরিকার উপরে, এটা আমেরিকার সাধারণ জনগণের উপরে, আমেরিকার প্রত্যেকটা মানুষের জীবনের উপরে হুমকি। তিনি সেই হুমকি থেকে আমেরিকার মানুষকে রক্ষা করেছেন, যা এর আগে তার আগের কোন সরকার করতে পারেনি। তিনি বলছেন যুদ্ধ শুরু হওয়ার ১ মাসের মধ্যে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে এত দ্রুত ও ব্যাপক সামরিক সাফল্য অর্জন করেছে যেটা তার আগে আর কোনো রাষ্ট্রপ্রধান করতে পারেনি। তিনি বলছেন, "আমরা যুদ্ধে জিততে ক্লান্ত এবং এতই ক্লান্ত যে মানুষ এখন আমাদেরকে বলছে যে তোমরা আর যুদ্ধে জিতো না। আমরা এত তো নিতে পারতেছি না।" এটা হচ্ছে তার কথা। তিনি বলেন, "মাত্র ৪ সপ্তাহে ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি। বিমান বাহিনী শেষ করে দিয়েছি। নেতৃত্বের বড় একটা অংশকে আমরা হত্যা করেছি। তাদের সামরিক কমান্ড এবং আক্রমণ ক্ষমতাকে গুরুতরভাবে দুর্বল করেছি। বাকি যেটুকু আছে সেটাও শেষ করতে আমাদের সময় লাগবে ১ থেকে ৩ সপ্তাহ।" এটাই হচ্ছে এই তার বক্তব্যের মূল অংশ। ১ থেকে ৩ সপ্তাহ। আরেকটা মূল অংশ আছে, তিনি বলেছেন আমেরিকা স্বাধীন হয়ে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে তার এই কথাটা কেন বলতে হলো? কেন তিনি বললেন যে আমেরিকা স্বাধীন হয়ে গিয়েছে? আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন। তার মানে কি আমেরিকাকে মধ্যপ্রাচ্যে কেউ আটকে রেখেছিল? মানে মধ্যপ্রাচ্যের কে আমেরিকাকে পায়ে কড়া বেঁধে বা শিকল বেঁধে পরাধীন করে রেখেছিল? কোন স্বাধীনতার কথা বললেন তিনি? তিনি বললেন, "মধ্যপ্রাচ্যের তেলের উপরে আমাদের আর নির্ভর হয়ে থাকতে হবে না। আমাদের যথেষ্ট পরিমাণে তেল আছে।" মধ্যপ্রাচ্যের তেলের উপরে আমেরিকার নির্ভরতাটা শুধু কি তেল? নাকি এটার সাথে আরো অনেক বিলিয়ন ডলার এটার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো তিনি বললেন। তিনি আরো অনেকগুলো বিষয় বলেছেন। তিনি বলেছেন যে আ তিনি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবেন না। এটা তিনি একেবারে তার নির্বাচনের আগে থেকে, অনেক আগে থেকে, অনেক পুরাতন একটা ভিডিও তিনি শেয়ার করেছেন এর আগে। তিনি বলেছেন যে, "এটা তো আমার জীবনের একেবারে জন্মের পর থেকেই এটা আমার কথা যে আমি হচ্ছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেব না। সুতরাং তোমরা যদি আমাকে এখন বলো যে আমি হঠাৎ করেই একটা যুদ্ধে ঢুকেছি, যে যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, কোনো কিছু নাই। আমি কোনো পরিকল্পনাই করিনি। হ্যাঁ, আগে থেকে কেউ জানতো না। হঠাৎ করেই আমি ইরানের বিরুদ্ধে যুদ্ধ, কথাটা তো ঠিক না। আমি তো নির্বাচন হওয়ার মানে ২০১৫ সালে নির্বাচনে ক্যাম্পেইন শুরু করার আগেই তো আমি ইরানের বিরুদ্ধে ছিলাম। ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে, ইরান যেন শক্তিশালী হতে না পারে, এটার বিরুদ্ধে আমি যখন রাজনীতি করিনি তখনও কথা বলেছি। ১ম বার নির্বাচিত হওয়ার পরে আমি ইরানের বিরুদ্ধে অনেকগুলো অ্যাকশন নিয়েছি। ইরানের কাসেম সোলাইমানিকে হত্যা করেছি। তারপরে হচ্ছে ইরানের আ ওবামার সাথে করা চুক্তি থেকে বেরিয়ে গিয়েছি। সুতরাং তোমরা তো জানোই আমি ইরানের বিরুদ্ধে যাব। সুতরাং এই যুদ্ধ নিয়ে তোমরা কেন হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি করছো যে আগে থেকে জানতো না? তিনি ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর অনেকগুলো হামলার কথা তুলে ধরেন যে, লেবাননে এই হামলা করেছে, অমুক জায়গায় এই হামলা করেছে, তমুক জায়গায় এই হামলা করেছে। এই হামলাগুলোর মানে হচ্ছে ইরান আমাদেরকে শেষ করে দিতে চায় এবং তার কথা হচ্ছে ইরান স্লোগানে যে বলে, হ্যাঁ? আল মাউতু আমেরিকা, আল মাউতু ইসরায়েল। তার এই কথার মানে কি? তার মানে হচ্ছে সে আমেরিকাকে শেষ করে দিতে চায়। তো এরকম একটা শক্তি যে আমেরিকাকে শেষ করে দিতে চায়, তাকে আমি আগে শেষ করব না? তাকে শেষ না করলে তো সে আমেরিকাকে শেষ করে দিত। এটা হচ্ছে তার কথা। তিনি বলেন যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণে তিনি গত বছর
অপারেশন চালান এবং সেই অপারেশনের মাধ্যমে তিনি গত বছর যে হামলাটা চালিয়েছেন ইরানে ইসরায়েলের সাথে বলছেন যে আমরা তো চেষ্টা করেছি ইরান যেন পরমাণু অস্ত্র বানানো ছেড়ে দেয়, কিন্তু সে তো ছাড়ে নাই। তার পরমাণু অস্ত্রের খায়েশ পূরণ করতেই হবে। তো সে যেহেতু খায়েশ পূরণ করবি, আমি তার পরমাণু স্থাপনায় গত বছর হামলা চালিয়েছি। হামলা চালানোর পরে আমি তোমাদেরকে বলেছি যে তার পরমাণু স্থাপনা ধ্বংস করে ফেলেছি, তার আর পরমাণু অস্ত্র তৈরি করার কোনো সুযোগ নাই। এই কথাটাও আমি সত্যি বলেছি। পরবর্তীতে তারা ওইখান থেকে ওই পরমাণুগুলো ওই ইউরেনিয়ামগুলো নিয়ে অন্য এক জায়গায় তারা হচ্ছে পরমাণু স্থাপনা করেছে এবং সেখানে নতুন করে আবার পরমাণু সমৃদ্ধকরণ কাজ শুরু করেছে। সুতরাং এ দ্বারা বোঝা যায় যে তারা কোনোভাবেই এই পরমাণু সমৃদ্ধকরণ থেকে, পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা থেকে দূরে সরে যায়নি। তাদের উপর আমরা এত চাপ দিলাম, তারপরে তারা দূরে সরে যায়নি। সুতরাং কি করা দরকার? আমার যুদ্ধ করা দরকার। এই কথাগুলোর মাধ্যমে তিনি মূলত গত ১ মাসে আমেরিকার জনগণকে যুদ্ধটা কেন করছেন, কেন এই যুদ্ধে জড়াচ্ছেন, এটা যে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, সেটাই আবার প্রমাণ দিলেন। অর্থাৎ তিনি ১ মাস পরে এসে আবার বোঝানোর চেষ্টা করলেন যে আমরা এই কারণে এই যুদ্ধগুলো করছি। এই আমেরিকার জনগণ তোমরা কনভিন্স হও। তার এই বক্তব্যের আগে তিনি কেন এই বক্তব্য দিলেন, এটা অনেক প্রশ্ন। এই বক্তব্য দেওয়ার আগে গত ১ দিন ধরে, প্রায় ১ দিন না ২ দিন ধরে তিনি আমেরিকার জনগণের মানে জনগণকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে ইরান নিয়ে বিশাল এক বক্তব্য দিবে। হোয়াইট হাউস থেকে বলার পরে তিনি নিজে বলেছেন ওই দিন মানে কালকে আমেরিকায় দিনের বেলা যে আজকে সন্ধ্যায় আমি একটা বক্তব্য দেবো প্রাইম টাইমে। প্রাইম টাইম কি জিনিস? যখন সবাই কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসে। খবর হয় আমাদের দেশে হয় না যে সন্ধ্যা ৮টার খবর বা ৭:৩০টার খবর বা ৮:৩০টার খবর, যেটা আর কি প্রধান খবর, ওই টাইমে যেন সবাই টিভি দেখে এবং সব টিভিতে এটা প্রচার হয়, এরকম একটা ব্যাপার। এবং সেজন্য তিনি এমন একটা ভাইব তৈরি করলেন যে ইরান নিয়ে ব্যাপক একটা বক্তব্য দিবে। কিন্তু তার বক্তব্যে ইরান নিয়ে নতুন কিছু ছিল না। একটা জিনিস তিনি করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে জনগণকে কনভিন্স করা যে আমরা এই যুদ্ধে সঠিকভাবেই যাচ্ছি, পরিকল্পিতভাবেই যাচ্ছি এবং এই যুদ্ধ দরকার ছিল আমাদের। ন্যায় যুদ্ধ, ন্যায্য একটা যুদ্ধ। তিনি কালকে দিনের বেলা বললেন যে আমি আজকে সন্ধ্যায় জনগণকে দেখাবো যে আমি আমেরিকার কত সফল একজন নেতা, কত সফল একজন প্রেসিডেন্ট। এবং তিনি সেটাই বলার চেষ্টা করলেন যে আমি এত সফল, এরকম সফল আমেরিকার ইতিহাসে আর কেউ ছিল না। এজন্য তিনি কি করেছেন, আমেরিকার কিছু কিছু স্থাপনা, ধরেন গুরুত্বপূর্ণ ভবন, গুরুত্বপূর্ণ হল, গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, যেগুলোতে তিনি তার নিজের নাম বসিয়েছেন। আবার আছে না অনেক ধরনের ঐতিহাসিক স্থাপনা থাকে যেখানে হচ্ছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের নাম থাকে, সেগুলো সরানো অনেক কঠিন। তিনি সেখানে নিজের নাম যোগ করে দিয়েছেন। বিষয়টা এরকম, ধরেন উদাহরণ হিসেবে বলি যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, আপনি নাম চেঞ্জ করলেন না, এটা বাংলাদেশের হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের নামে, আপনি নাম চেঞ্জ না করলে সেখানে দিয়ে দিলেন ধরেন জিয়া ও হাসিনা আন্তর্জাতিক বিমানবন্দর, অথবা ধরেন বঙ্গবন্ধু মিলনায়তন, হ্যাঁ, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, সেটাকে আপনি সরাতে না পেরে তারপরে দিলেন যে বঙ্গবন্ধু ও তারেক রহমান সম্মেলন কেন্দ্র। ঠিক এইভাবে তিনি কি করলেন, তিনি বললেন যে দেখেন ওই রাষ্ট্রপ্রধানের পাশে শুধুমাত্র আমার নামই যায়, অন্য কারো নাম যায় না। এবং তিনি ছিলেন অপর পক্ষের, আমি হচ্ছে এই পক্ষের, অর্থাৎ তিনি ছিলেন ডেমোক্র্যাট, আমি হচ্ছি রিপাবলিকান। সুতরাং এই দেখো কি সুন্দর একটা সমন্বয় করেছি। এটার আগে এটা শুধুমাত্র একজন রিপাবলিকান, এই একজন ডেমোক্র্যাট রাষ্ট্রপ্রধানের নামে চলতো, নামে বলা হতো এটাকে, কেন এটা শুধুমাত্র এক পক্ষের রাষ্ট্রপ্রধানের নামে বা এক পক্ষের প্রেসিডেন্টের নামে বলা হবে? এটা তাহলে কি আমাদের কোনো সাম্য হলো? সুতরাং তিনিও আছেন এই পক্ষ থেকে, আমিও আছি, দেখো কি সুন্দর। যাই হোক, আসি আবার তার কথায়। তিনি এই কথাগুলো বলার পরে বললেন যে এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য যে হুমকি সৃষ্টির সক্ষমতা অর্জন করেছিল সেটা ধ্বংস করা, এবং সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন তার কথা হচ্ছে যে আজকে আমরা ৩১ দিনে এসে পৌঁছেছি এই যুদ্ধের। এখন তিনি বলছেন দেখো আমি কেন বিশ্বের সবচাইতে সফল রাষ্ট্রনায়ক। তিনি বলছেন প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১ বছর ৭ মাস ৫ দিন। এটা আসলে কতদিন চলেছিল এটা নিয়ে অনেক আছে, তার কথা এটা। তিনি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল ৩ বছর ৮ মাস ২৫ দিন। কোরিয়া যুদ্ধ চলেছিল ৩ বছর ১ মাস ২ দিন। ভিয়েতনাম যুদ্ধ চলেছিল ১৯ বছর ৫ মাস ২৯ দিন। ইরাক যুদ্ধ চলেছিল ৮ বছর ৮ মাস ২৮ দিন। তিনি আফগানিস্তান যুদ্ধের কথা বলেন নাই, এটা আমি অ্যাড করি যে আফগানিস্তান যুদ্ধ চলেছিল ২০ মাস। তিনি বলছেন আমরা জাস্ট ৩২ দিনে ইরানকে শেষ করে দিয়েছি। তো আমি সবার চেয়ে সফল না?
বিশ্বের কত দেশ এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক হয়ে কত কিছু করতে চাইলো, কিছু করতে পারলো না। আর আমি মাত্র 32 দিনে ইরান অনেক কিছু করেছি। তো যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে চাচা সেটা বলে নাই। এখন এই যে যুদ্ধ কবে শেষ হবে সেটা বলেন নাই, তিনি বলেছেন যে যুদ্ধ আরো 1 থেকে 3 সপ্তাহ চলবে। তো 3 দিন বলে যে যুদ্ধ শুরু করা হয়েছে সেটা 32 দিনে এসে পৌঁছেছে। এখন আরো 1 থেকে 3 সপ্তাহ চলবে যে যুদ্ধ, সেই যুদ্ধ কতদিন চলে? তিনি বলছেন যে ইরানের সবকিছু আমরা ধ্বংস করে দিয়েছি। যদি তার নৌবাহিনী না থাকে, যদি তার বিমান বাহিনী না থাকে, যদি তার মিসাইল ক্ষমতার বেশিরভাগই ধ্বংস হয়ে যায়, যদি তার সেনাপ্রধানরা সব শেষ হয়ে যায়, যদি তার রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা শেষ হয়ে যায়, তাহলে 3 সপ্তাহের দরকার কি? যুদ্ধ চালানোর বা দরকার কি? প্রশ্ন, এগুলো প্রশ্ন আসবো। তারপরে হচ্ছে তিনি বলছেন যে আমাদের 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে, হয়তো আরো কিছু সেনা নিহত হতে পারে, তবে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, তাদের ত্যাগকে স্মরণ করি, কারণ তাদের কারণে আমাদের বাচ্চা কাচ্চারা এখন নিরাপদে আছে। তারা যদি শহীদ না হতো, তারা যদি মারা না যেত, তারা যদি এই যুদ্ধে না যেত, তারা যদি ইরানের বিরুদ্ধে আক্রমণটা না করতো, তাহলে আজকে আমেরিকার ছেলেমেয়েরা নিরাপদ থাকতো না। এটা হচ্ছে তার কথা। তিনি বলছেন যে এই যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। আমেরিকায় জ্বালানি তেলের দাম কত হয়েছে জানেন? $4, $4.5 উপরে উঠেছে। আমি জানি না আমেরিকানদের জন্য এটা কত বড় হচ্ছে দুর্বিষহ জ্বালা, কিন্তু যদি বাংলাদেশের সাথে তুলনা করেন, $4.5 মানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 500 টাকার বেশি। তুরস্কে এখন জ্বালানি তেলের দাম এত বেড়েছে, এখানে প্রায় $1.5 ছাড়িয়েছে, $2 কাছাকাছি। ফ্রান্সে €2 ছাড়িয়েছে, সেখানে আমেরিকায় হচ্ছে $4.5, সর্বকালের রেকর্ড ভেঙেছে। তিনি বলছেন যে আমাদের সামান্য কিছু বৃদ্ধি হয়েছে, এটা সাময়িক। যেহেতু আমরা এত বড় একটা সফলতা অর্জন করেছি, সুতরাং এই সাময়িক কষ্টটা তো আমাদের দেশের মানুষের একটু করাই দরকার। এবং এটার কারণ আমি না, তার কথা হচ্ছে এটার কারণ তো আমি না, এটার কারণ ইরান। কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ইরান তেলের ট্যাঙ্কারে আক্রমণ করেছে, ইরান ওখান থেকে তেল বের হতে দিচ্ছে না, যে কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। সুতরাং তোমরা দেখো, এই যে তোমাদের জ্বালানি তেলের দামের যে কষ্টটা হচ্ছে, এটাও ইরানের কারণে। তো আমি সেই ইরানকে মারতে যাচ্ছি, আমি ঠিক কাজ করতেছি না। এখন তিনি বলছেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানে আরো শক্তিশালী আক্রমণ হবে এবং ইরানকে ওই পাথরের যুগে ফেরত পাঠাবে। পাথরের যুগে ফেরত পাঠাবে মানে কি? যেখানে হচ্ছে তেল নাই, গ্যাস নাই, আগুন নাই, ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ, পানি নাই, পানির সিস্টেম নাই, তারপরে হচ্ছে মডার্ন কোনো বাসাবাড়ি নাই, এরকম। মানে তার কথা হচ্ছে যে আমি ইরানের কোনো কিছু রাখবো না আগামী 2-3 সপ্তাহে। তো 32 দিনের যে ইরানের যে যতটুকু ক্ষয়ক্ষতি করেছে 2-3 সপ্তাহে সে আরো কতটা করতে পারবে, এটা সাধারণভাবেই মানুষ ধারণা করতে পারে। এখন তার আরেকটা কথা আছে এখানে। কথাটা হচ্ছে মিত্র দেশগুলো নিয়ে। তিনি বলছেন, আমার মিত্র দেশ হচ্ছে মাত্র মধ্যপ্রাচ্যে কয়েকটা: সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইসরায়েল। তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে এই মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলো, আমরা তোমাদেরকে রক্ষা করার জন্য সবকিছু করব। আমরা তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, তোমাদের নিরাপত্তা দিচ্ছি এবং নিরাপত্তা দিয়ে যাবো। আমি জানি না মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বক্তব্য শোনার পরে তার কথায় কতটা হচ্ছে হাততালি দিচ্ছে, যে হ্যাঁ, চমৎকার নিরাপত্তা দিচ্ছ আমাদেরকে, এই নিরাপত্তাই তো আমাদের দরকার, আমরা এই নিরাপত্তার জন্যই তো এত বছর হচ্ছে তোমাকে এত বিলিয়ন বিলিয়ন ডলার দিলাম। জাস্ট হচ্ছে গত বছর আমরা তোমাকে এক একটা দেশ $2 ট্রিলিয়ন করে ডলার দিয়েছি এই নিরাপত্তার জন্য। এটা হয়তো বলতে পারে, হয়তো হাততালি দিতে পারে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানরা, কিন্তু সাধারণ জনগণ দিবে না। এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের তেল আমাদের দরকার নেই, আমরা মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন। এখন এই দুটো জায়গায় প্রশ্ন আছে। মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন বলতে মধ্যপ্রাচ্যের কার কাছে আমেরিকা পরাধীন ছিল? মধ্যপ্রাচ্যের একটা দেশের কাছে আমেরিকা পরাধীন, সেটা হচ্ছে ইসরায়েল। এখন কি তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন? কার কাছ থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন? আমরা স্বাধীন। কোন প্রেশারটা তার উপরে ছিল যে তিনি এতদিন পরাধীন মনে করতেন? সৌদি আরব তো আমেরিকাকে ওইভাবে ধরে পরাধীন করে রাখে নাই, কাতার রাখে নাই, কুয়েত রাখে নাই, বাহরাইন রাখে নাই, সংযুক্ত আরব আমিরাত রাখে নাই। তাহলে কে রেখেছে? ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের বাইরে না, ইসরায়েল রেখেছিল। তো ইসরায়েল থেকে কি তিনি স্বাধীনতা ঘোষণা করলেন? এজন্য কি তিনি মনে করছেন যে আমি হচ্ছি আমেরিকার সবচাইতে বড় প্রেসিডেন্ট, যে এর আগে কেউ কখনো এই জিনিসটা করে দেখাতে পারেনি? যদি সেটা হয় তাহলে এটা হবে আমেরিকার জন্য হচ্ছে সবচাইতে সত্যি সত্যি সবচেয়ে বড় সিদ্ধান্ত। কিন্তু যেই আমেরিকার একেবারে আবাল বৃদ্ধ বনিতা সবাই বলছেন যে এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ এবং ট্রাম্পকে নাকে ধরে, নাকে রশি বেঁধে এই যুদ্ধে ঢুকিয়েছে ইসরায়েল, সেই ইসরায়েলের কাছ থেকে তিনি কিভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারেন? এখন
এই স্বাধীনতা যখন তিনি ঘোষণা করলেন, আরো কি হওয়া উচিত? উল্টোটা হওয়া উচিত না? যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলবে যে আমরা আমেরিকা থেকে এখন স্বাধীন হয়ে যাচ্ছি, আমরা আর চাই না আমেরিকা আমাদেরকে হচ্ছে এভাবে মানে বেঁধে রেখে তারপরে হচ্ছে ব্যাপক পরিমাণে আমাদের কাছ থেকে এই ডলার নেক, তারপরে হচ্ছে সবকিছু নিয়ে যাক, আর হচ্ছে আমাদের সময় মতো নিরাপত্তা দিতে হবে, আমরা স্বাধীন। এটা হওয়া উচিত, কিন্তু হচ্ছে উল্টোটা। এখন এই যে উল্টোটা হচ্ছে, সেই উল্টো দিক থেকে সিদ্ধান্তটা আসার পরে যদি এই দিক থেকে সেরকম একটা সিদ্ধান্ত আসে যে এই আমেরিকা তুমি আমাদের থেকে মধ্যপ্রাচ্যে তেল লাগবে না, নাকি তোমার মধ্যপ্রাচ্যে তোমার কিচ্ছু লাগবে না, হরমুজ প্রণালী তোমার উন্মুক্ত করা লাগবে না, তুমি আর এই যুদ্ধে তোমার হচ্ছে কোনো কিছুর দরকার নাই, তুমি একেবারে সবকিছু বিজয় হয়ে গেছে, তুমি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছ কিন্তু দিতে পারতেছো না, আমরা তোমার থেকে স্বাধীনতা ঘোষণা করলাম। আমরা পেট্রো ডলারও নাই, আমরা হচ্ছে আমেরিকার বন্ড কেনাও নাই, আমরা আমেরিকার রিজার্ভ কারেন্সি করার ক্ষেত্রেও নাই, আমরা আমেরিকার ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রেও নাই, আমরা আমেরিকার কোম্পানিগুলোতে টাকা দেওয়ার ক্ষেত্রেও নাই, এবং আমরা আমেরিকার ঘাটিগুলো রাখার ক্ষেত্রেও নাই। যদি এটা বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এইটা হবে তাহলে যে হ্যাঁ, এই যুদ্ধে সত্যি, সত্যি কোনো ঘোষণা আসলো। কিন্তু ট্রাম্প যেগুলো বলেছেন, এগুলো নতুন কোনো কিছুই না। গত ৩ দিন যদি আপনি জাস্ট হচ্ছে গত ৩ দিনে ৩ টা লোকের বক্তব্যগুলোকে ফলো করেন। একজন হচ্ছে ট্রাম্প, একজন হচ্ছে তার আ প্রতিরক্ষা মন্ত্রী, ওই যে উল্টো করে চুল, লম্বা একটা লোক, জানেন তো। আরেকজন হচ্ছে তার আ পররাষ্ট্রমন্ত্রী, খাটো করে একটু। এই ৩ জনের বক্তব্য যদি শুনেন, তাহলে আপনার কাছে একটা জিনিস স্পষ্ট হবে যে তারা তাদের সর্বশক্তি দিয়ে, সবকিছু দিয়ে চেষ্টা করছে যে আমেরিকার জনগণকে কিভাবে এই যুদ্ধ নিয়ে কনভিন্স করা যায়। বারবার তাদের কথাই হচ্ছে এটা। আমরা যুদ্ধে জিতে গেছি। এই যুদ্ধ বড় কোনো কিছু না। এই যুদ্ধে আমরা যা করার চেষ্টা করছি, যা করতে চেয়েছি সবকিছু করেছি। এই যুদ্ধের আগে শুরুতেই আমাদের লক্ষ্য ছিল নির্দিষ্ট এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি। সেই লক্ষ্যগুলো হচ্ছে এই ছোট, ছোট লক্ষ্য। বড় ধরনের কোনো লক্ষ্য নয়। অর্থাৎ যে জায়গায় তারা পৌঁছতেই পারবে না এখন, তারা বলছে ওই ধরনের ওই জিনিসগুলো আমাদের লক্ষ্যই ছিল না। তারা শুরুতে যে লক্ষ্যগুলো বলছে সেগুলোতে পৌঁছতে পারতেছে না, এখন বলছে ওইগুলো আমাদের লক্ষ্যই ছিল না। সুতরাং এই মুহূর্তে আমরা চাই যে ন্যাটো আমাদেরকে হেল্প করুক। হরমুজ প্রণালী দেশগুলো খুলে দেখ। দেশগুলোর কথা হচ্ছে হরমুজ প্রণালীতে আমি আটকাই নাই। হরমুজ প্রণালীতে ইরান আটকাতে চায় নাই। তুমি ইরানের উপর আক্রমণ করছো, ইরান হরমুজ প্রণালী আটকে দিয়েছে। তুমি ইরানের উপর থেকে আক্রমণ উঠে নাও। এখন প্রশ্ন হচ্ছে ইরানের উপর থেকে আক্রমণ উঠে নিলে কি হরমুজ প্রণালী উন্মুক্ত হবে? ট্রাম্পের কথা হচ্ছে গতকালের বক্তব্যে যে হরমুজ প্রণালী নিয়ে এত টেনশন করার আসলে কিছু নাই। কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলে তো এমনি হরমুজ প্রণালী খুলে যাবে। এটা হচ্ছে তার কথা। যুদ্ধ বন্ধ হলে এমনি হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে যাবে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়েছে যুদ্ধের কারণে। এটা হচ্ছে তার কথা। দেখা যাক এখন কি হয়। এদিকে ইরানের রাষ্ট্রপতি গতকাল ৪ পৃষ্ঠার বিশাল এক খোলা চিঠি লিখেছেন আমেরিকানদের জন্য। তিনি তার খোলা চিঠিতে বলেছেন ইরান আ প্রায় ৬,০০০ বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ একটা রাষ্ট্র এবং জাতি। এই জাতি কখনোই কারো উপরে আগ্রাসন চালায় নাই। এই জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এমন যে তারা হচ্ছে নিজেদেরকে উন্নত করার জন্যই চেষ্টা করে, কারো জন্য হুমকি হয় না, কারো জন্য কখনো হুমকি হয় নাই, এবং এই জাতি সবসময় নিজেকে রক্ষার চেষ্টা করেছে এবং প্রতিবেশী দেশের সাথে ভালো আচরণ করেছে। এরকম একটা জাতিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া, কারো জন্য হুমকি হিসেবে মনে করা, এটা আসলে সঠিক না। এটা ইসরায়েলের একটা বক্তব্য, ইসরায়েলের একটা বয়ান। ইসরায়েল এই বয়ান তৈরি করেছে তার নিজের ও কি বলে খায়েশ পূরণ করার জন্য। সুতরাং এটাকে আমেরিকার মানুষদের এভাবে দেখা উচিত না। আমেরিকার গণমাধ্যমগুলো যেভাবে ইরানকে উপস্থাপন করছে, ইরান আসলে সেভাবে না। এই যুদ্ধকে আমেরিকার গণমাধ্যম এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানরা যেভাবে উপস্থাপন করছে যে ইরান আমেরিকায় গিয়ে আক্রমণ করবে, ইরান আমেরিকার মানুষের উপরে আক্রমণ করবে, ইরান আমেরিকাকে ধ্বংস করে দেবে। আমেরিকার মানুষের সাথে ইরানের কোনো আ বিভেদ নেই। আমেরিকার মানুষের উপরে ইরানের কোনো আক্রোশ নেই। তাদের সাথে কোনো শত্রুতা নেই। তাদেরকে ইরান তাদের শুভাকাঙ্ক্ষী মনে করে, এবং এই যুদ্ধটাতে মূলত আমেরিকার রাষ্ট্রপ্রধানদেরকে ঢুকানো হয়েছে ইসরায়েলের প্ররোচনায়, ইসরায়েলের উদ্দেশ্যে, এবং এটা আমেরিকার কোনো ফায়দা নিয়ে আসবে না, বরং ইসরায়েলের জন্য এটা নিয়ে আসবে। এখন তিনি প্রশ্ন করেছেন, এই আমেরিকার জনগণ তোমরা নিজেকে প্রশ্ন করো যে এই যুদ্ধে কি তোমার দেশকে ইসরায়েল ঢুকায় নাই? এই যুদ্ধ নিয়ে বয়ানগুলো কি ইসরায়েল তৈরি করে নাই? এখন তুমি রাষ্ট্র হিসেবে আমেরিকা এত বড় একটা দেশ, তোমাকে চালায় কে? তুমি কি ইসরায়েলকে চালাও নাকি ইসরায়েল তোমাকে চালায়? তোমাকে যদি ইসরায়েল চালায় তাহলে তুমি কি ইসরায়েলের প্রক্সি? ইসরায়েলের প্রক্সি হয়ে বেঁচে থাকাটা কি তোমাদের জন্য সম্মানজনক বেঁচে থাকা? এটা দেখো। আমরা ইরানি হিসেবে যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সহাবস্থান, আমরা চাই মর্যাদার বসবাস। তিনি এরকমভাবে একটা খোলা চিঠি দিয়েছেন। অ্যা সেই খোলা চিঠির পরে হচ্ছে ট্রাম্পের এই বক্তব্য। এখন ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরান ব্যাপক হারে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে, এবং সেই আক্রমণে ইসরায়েলের পানির লাইন বা পানি সাপ্লাই এর পাইপ ধ্বংস হয়েছে ইসরায়েলের সেন্টারে, এবং সেখান থেকে ব্যাপক পরিমাণে পানি বাইরে চলে যাচ্ছে। এটা হচ্ছে সেখানের প্রায় শেষ খবর। ট্রাম্পের এই বক্তব্যের পরে কি হয়েছে? কেন এই বক্তব্য দিলেন সেদিকে। ট্রাম্পের এই বক্তব্যের পরে বিশ্বে তেলের দাম বেড়েছে, স্টক মার্কেটে ধস নেমেছে,
এবং বাজার অস্থির হয়েছে। কেন তিনি এটা করলেন? ২-৩টা কারণ হতে পারে। একটা হচ্ছে আমি বলেছিলাম যে ট্রাম্প যদি সকালবেলা বক্তব্য দেয় তাহলে মনে করবেন যে সে ঠান্ডা মাথায় বক্তব্য দিয়েছে। সে যদি বিকেলবেলা বক্তব্য দেয় তাহলে মনে করবেন যে তার আশেপাশে তার কানে সারাদিন মানে হচ্ছে ইসরায়েলের কথা তার মানে মাথার ভিতরে ঢুকাইতে তার পাগল বানিয়ে ফেলেছে। সে সেইভাবে বক্তব্য দিয়েছে। যাই হোক, বক্তব্য যেহেতু তিনি আমেরিকা টাইম সন্ধ্যায় দিয়েছেন সুতরাং বুঝতে পারেন। এখন এটা একটা যে সে সারাদিন সকালবেলা থেকে বা আগের দিন থেকে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসলে যুদ্ধটাকে শেষ করেই দিই। আর কি করব? আর যুদ্ধ করার দরকার নাই। ওইখান থেকে আমার কোনো লাভ নাই। এখন দেখেন তার বক্তব্য যদি হচ্ছে আমরা সঠিকভাবেই ধরি। তার কথা হচ্ছে হরমুজ প্রণালী থেকে আমার কোনো লাভ নাই। তারপরে হচ্ছে তেল আমার দরকার নাই। তারপরে হচ্ছে হরমুজ প্রণালী খোলা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই। ইরানের শক্তি আমি শেষ করে দিয়েছি। তাহলে এই যুদ্ধ চালাই তার লাভটা কি? তার লাভটা কি? লাভ নাই। শুধু হচ্ছে মানুষজনগুলো তার বিরুদ্ধে যাচ্ছে। দেশের সবকিছুর দাম বাড়ছে। মিত্রদের সাথে তার সমস্যা হচ্ছে। ন্যাটো নিয়ে তিনি টানাটানি শুরু করেছেন। তাহলে লাভটা কোথায়? লাভ তো কোনো জায়গায় দেখা যায় না। সব দিকেই তো লস। ইরানের পরমাণু এখনো পর্যন্ত ধ্বংস করতে পারে নাই। তো হয়তো দেখা গেল যে সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে হচ্ছে এমন একটা স্পিচ তৈরি করি, এমন একটা বক্তব্য তৈরি করি যেই ভাষণে আমি বলব যে ঠিক আছে ইরানে আমি জয়লাভ করেছি, এটা করেছি, সেটা করেছি, অমুক সমুক হয়ে গেছে। ইসরায়েল এটার খবর পেল। ইসরায়েল তাকে আরে না কিসের কি? আর তো অল্প একটু বাকি আছে রে ভাই, অল্প একটু জাস্ট 10% বাকি আছে। একটু করলেই তো ইরান আর থাকবে না। ইরান পাথরের যুগে চলে যাবে। উঠে বলল হ্যাঁ ঠিকই তো, এটাই আমার বক্তব্য। এক। দ্বিতীয় হচ্ছে গত সপ্তাহে তিনি যে সপ্তাহের শেষ দিকে এসে বা সপ্তাহের শুরু থেকে তিনি বলেছিলেন যে আমি ৬ দিনের জন্য আরো ১০ দিনের জন্য আরো ইরানকে সময় দিলাম। এই ১০ দিনের মধ্যে যদি ইরান চুক্তিতে না আসে তাহলে ইরানের সব স্থাপনায় বিশেষ করে বিদ্যুৎ স্থাপনায় আমি হামলা চালাবো। এখন এই ১০ দিনের সময় দেয়ার আগে ওই ঘোষণাটার আগে আমেরিকাতে একটা খবর এসেছিল। খবরটা হচ্ছে ট্রাম্পের ছোট ছেলের সাথে সম্পৃক্ত কোনো একটা কোম্পানি আমেরিকার বাজারে, আমেরিকার তেলের বাজারে তার আগের এই ৩ সপ্তাহ, যেই ৩ সপ্তাহ যুদ্ধ চলেছে সেই ৩ সপ্তাহে ট্রাম্পের ঘোষণার আগে অর্থাৎ ট্রাম্প সপ্তাহে ২ টো করে ঘোষণা দিতেন ৩ সপ্তাহে। একটা হচ্ছে এক ঘোষণায় তেলের দাম বাড়তো, আরেক ঘোষণা তেলের দাম যখন বাড়তো তখন হচ্ছে স্টক এক্সচেঞ্জ পড়ে যেত। আরেক ঘোষণায় হচ্ছে স্টক এক্সচেঞ্জ বাড়তো, তেলের দাম পড়ে যেত। তো এই তার এই ৩ ঘোষণায় মানে ৩ সপ্তাহে ৬ টা ঘোষণার কারণে কোন একটা বড় কোম্পানি যেটা ট্রাম্পের সেলের সাথে সম্পৃক্ত, সেই বড় কোম্পানি এই তেল বেচা, স্টক কেনা, স্টক বেচা, তেল কেনা জাস্ট হচ্ছে তার ঘোষণা আগে ব্যাপক পরিমাণে এটা করে টাকা অর্জন করেছে। ব্যাপক মানে বিলিয়ন ডলার। এটা একটা রিপোর্ট। আমি জানি না এখন বসে ওটা সার্চ করার সুযোগ হয়নি। এবং সে এই যত টাকা সে এই ৩ সপ্তাহে অর্জন করেছে, যত বিলিয়ন টাকা, সেই পুরো টাকাটা দিয়ে ওই সময় তেল কিনেছিল। শেষ ঘোষণার আগে। শেষ ঘোষণাটাতে সে যেটা বললেন তাতে হচ্ছে তেলের দাম ডাউন হয়েছে কিছুটা। এখন এই গত ২ দিন ধরে পুরো বাজারকে অপেক্ষমান রেখে, পুরো বিশ্বটাকে অপেক্ষমান রেখে এমন একটা ঘোষণা দিলেন যে ঘোষণা আসলে নতুন কিছু না। বরং প্রত্যাশা ছিল যে তিনি বলবেন যে ঠিক আছে যুদ্ধ আমি অত তারিখের মধ্যে বন্ধ করে দিচ্ছি। সেটা না করে, কারণ সেরকম একটা প্রত্যাশা তৈরি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে ইরান আমাদের কাছ থেকে হচ্ছে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছে। ইরানের প্রেসিডেন্ট আমাদেরকে বলেছে, ইরানের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, যুদ্ধবিরতির কাছাকাছি চলে গেছি। ইরান আমাদেরকে বলেছে, আমাদের কাছে আকুতি মিনতি করেছে যে ভাই এই যুদ্ধটা বন্ধ করো। এরপরে তিনি বলছেন যে ইরান যুদ্ধ নিয়ে আমি একটা ঘোষণা দেবো। ঘোষণা এখন প্রত্যাশা আপনি পজিটিভ তৈরি করার পরে যদি আপনি সেই নেগেটিভ জায়গায় থাকেন, নেগেটিভ ঘোষণা দেওয়ার দরকার নেই। সেই জায়গাতেই যদি থাকেন তাহলে কি হবে? বাজার হচ্ছে টালমাটাল হয়ে যাবে। এই বাজার টালমাটালে কি হয়েছে? আজকে সকালে দেখা যাবে যে আমেরিকার এই যে স্টক এক্সচেঞ্জ ব্যাপক পরিমাণ দরপতন হবে। অলরেডি শুরু হয়ে গেছে। চীন, হংকং, জাপান এখানে স্টক গুলোতে ব্যাপক দরপতন শুরু হয়েছে। কিন্তু তার চেয়েও বড় যেটা সেটা হচ্ছে তেলের দাম বাড়বে। তেলের দাম সর্বশেষ কত ছিল? ১০৫, সেখান থেকে নেমে এসেছিল। এখন আবার $১০৫ চলে গেছে। এই যে বা এর চেয়ে বেশি যাবে। এই যে তেলের দাম বাড়ছে, তেলের দাম। সেখানে যদি আপনি ২০ বিলিয়ন, $৩০ বিলিয়ন হচ্ছে ইনভেস্ট করে থাকেন, ব্যাপক একটা টাকা কামাই করতে পারবেন। ব্যাপক। ট্রাম্প তো ভাই ব্যবসায়ী মানুষ। সে চায় আমি কথা কব, দাম কমবে। আমি কথা কব, দাম বাড়বে। কথা কওয়ার আগে কিনবো, কথা কওয়ার পরে বেচবো। এবং এটা করছে। এটা তো আমেরিকাতে ব্যাপক পরিমাণে হচ্ছে, আলোচনা হচ্ছে না যে সে এগুলো করছে। সে নিজে হচ্ছে যেদিন শপথ অনুষ্ঠানে আগে বলছে যে আরে আমি একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসতেছি, তোমরা সবাই কেন, এটার দাম বাড়বে। করতেছে না? করতেছে। তার বড় ছেলে ঘোষণা দিয়েছে কি যে আমেরিকা এখন ট্রাম্প ন্যাশনাল লাইব্রেরি, ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল লাইব্রেরি করবে। বিশাল লাইব্রেরি, মানে ট্রাম্প টাওয়ার যেভাবে করে বিশাল টাওয়ার, বিশাল লাইব্রেরি করবে। সেই লাইব্রেরির মধ্যে স্বর্ণ-টর্ণ দিয়ে ট্রাম্পের ১০ মিটার লম্বা একটা ভাস্কর্য করবে, মূর্তি বানাবে। এটা হবে ট্রাম্পের হচ্ছে সিগনেচার থিং। হ্যাঁ, তার এই সিগনেচার স্থাপিত। এখন এই জিনিসগুলো কেন করতে যাচ্ছে? এক অর্থ, ২ হচ্ছে সে মনে করে, সে বলছে যে আমি রাজা হইতে চাই, কিন্তু আমাকে তো রাজা বানাচ্ছ না তোমরা। তারপরেও এখন আমেরিকার লোকজন আমাকে রাজা বলছে। দেখো তোমরা, নো কিং, নো কিং,
মিছিল হচ্ছে সারা আমেরিকা জুড়ে, আমেরিকার সবগুলো অঙ্গরাজ্যে এবং 3000 4000 শহরে, শুধুমাত্র আমেরিকার অঙ্গরাজ্যে না, এর বাইরে 16টা দেশে, আমেরিকার মধ্যে আমেরিকার বাইরেও 16টা দেশে নো কিং, ট্রাম্পের বিরুদ্ধে, যে নো ট্রাম্প না বরং নো কিং তোমরা হচ্ছে দিচ্ছ, মিছিল দিচ্ছ, তার মানে তোমরা মেনেই নিচ্ছ যে আমি রাজা, কি করার আছে আমার, এটা হচ্ছে তার কথা, তোমরা তো মেনেই নিচ্ছ যে আমি রাজা। এখন এই পরিস্থিতির পর ইরান ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। ইরান থেকে এবং লেবানন থেকে ইসরায়েলে আক্রমণ করা হয়েছে যখন ট্রাম্পের বক্তব্য শেষ তখনই। এবং এইখানে ইরানের মানুষজন বিষয়টাকে কেমন নিয়েছে সেটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর করেছে। ইরানের মানুষজন বলছে যে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ট্রাম্প যে হচ্ছে যা কথা বলে, এর হচ্ছে সাধারণ কোনো মানুষ যদি হচ্ছে আজকে এই যুদ্ধ পরিস্থিতিতে না থাকতো এবং আজকে থেকে 10 বছর আগে যদি কোনো মানুষকে এই কথাবার্তাগুলোকে হচ্ছে কম্পাইল করে একত্র করে তারপরে শোনানো হতো, তাহলে নাম না বলে, তাহলে সাধারণ মানুষ মনে করতো যে একটা পাগলের বক্তব্য। এবং তার এই কথাবার্তাগুলোকে যদি হচ্ছে দিন তারিখ ঠিক করে একটা নোটবুক বা একটা বই তৈরি করা হয়, তাহলে সেই বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে মানুষ বলবে যে এই বইতে যে কথা বলেছেন তিনি আসলে একজন পাগল, লেখক একজন সর্বোচ্চ মানের পাগলকে তার এই বইয়ে ফুটিয়ে তুলেছেন। এখন ইরানের মানুষের কথা হচ্ছে, সে তো নতুন কিছু বলে নাই, আমরা হামলা চালাবো, ব্যাপক পরিমাণে হামলা চালাবো, পাথরের যুগে ফেরত পাঠাবো, এটা তো নতুন কথা না। ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা চালাবো, ইরানকে অন্ধকার করে দেবো, এটাও তো নতুন কথা না। ইরানকে শেষ করে দিয়েছি, ইরানের বিমান বাহিনীকে শেষ করে দিয়েছি, নৌবাহিনীকে শেষ করে দিয়েছি, ইরানের নেতৃত্বকে শেষ করে দিয়েছি, সামরিক সক্ষমতাকে বহুলাংশে শেষ করে দিয়েছি, এটাও তো নতুন কথা না। মিত্র দেশগুলো আসো হরমুজ প্রণালী খোলো, এটাও নতুন কথা না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, এটাও নতুন কথা না। তাহলে নতুন কথা কি তার এই বক্তব্যে? তার এই বক্তব্যে নতুন কথা একটাই, সেটা হচ্ছে আমি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন হয়েছে। এখন মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন হওয়া যদি এরকম হয় যে ইরানের দাবি অনুযায়ী যে একটা চুক্তিতে যেতে হবে, তাহলে ইরান কি চেয়েছিল? যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলোকে সরিয়ে নেয়া। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলোকে সরিয়ে নেওয়ার বক্তব্য এটা কিনা যে আমি মধ্যপ্রাচ্য থেকে স্বাধীন, মধ্যপ্রাচ্যের তেল আমার দরকার নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমরা নিরাপত্তা দিচ্ছি, এতটুকুই। যদি সেটাই হয় তাহলে তো সে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে সৈন্য ফিরিয়ে নিল, আমার স্বাধীন ভাই, আমার আর দরকার নাই। জানি না সেটার জন্য সে ফিল্ড তৈরি করতেছে কিনা, গ্রাউন্ড তৈরি করতেছে কিনা, দেখা যাক। এখন এই ট্রাম্পের এই বক্তব্যের পরে বাগদাদে থাকা, অর্থাৎ ইরাকের রাজধানীতে থাকা আমেরিকার এম্বাসি বলছে যে আমাদের উপরে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক পরিমাণে হামলা হতে পারে, এই আমেরিকান নগরে তোমরা সবাই চলে যাও, এখান থেকে সব সরো, সবাই সাবধানে থাকো, আমাদের কাছাকাছি আইসো না, তোমাদের যদি যোগাযোগ করতে হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করো। কি হলো আমেরিকার বক্তব্য গেল এটা। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো, সে বলছে না যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা কি বলছে? দুবাই, কাতার, দোহা, বাহরাইন, কুয়েত, কুয়েত সিটি, ওমান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার রাষ্ট্রপতির বক্তব্যের পরই সাইরেন বাজা শুরু হয়েছে। মিসাইল আসছে, ইরানের মিসাইল আসছে, ইরানের ড্রোন আসছে, ইরানের ক্লাস্টার মিসাইল আসছে, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আসছে। তো নিরাপত্তাটা কোথায় গেল? এক। দ্বিতীয় হচ্ছে সাধারণ জনগণ কি ভাবছে? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে সাধারণ জনগণ যথেষ্ট পরিমাণে অনিরাপদ ভাবছে নিজেদেরকে। ট্রাম্পের বক্তব্যে তাদের কোনো আশ্বাস তারা পায় নাই। ট্রাম্পের বক্তব্যে এই যুদ্ধ নিয়ে নতুন কোনো আশ্বাস তারা পায় নাই, এমন কোনো নির্ভর কোনো কিছু তারা পায় নাই যেটা তাদেরকে মনে করিয়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে, যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অথবা ইরানের এই আক্রমণ থেকে আমরা পুরোপুরি মুক্ত, এমন কোনো কিছু পায় নাই তারা। তাহলে কি হচ্ছে? কুয়েত, ইরাক, ইরাক এবং কুয়েত, বিশেষ করে এই দুটো দেশে, ইরাক বলছে যে এখানে তো ইরানের প্রক্সিরা আছে, আমাদের উপর আক্রমণ, কুয়েত বলছে ইরাক থেকে ইরানের প্রক্সিরা আমার উপর আক্রমণ করে, এরকম একটা অবস্থা। ওদিকে হুথিরা বলছে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় আমি বাবার বান্ধব বন্ধ করে দেবো। আজকে হুথিরা হচ্ছে আক্রমণ করেছে ইসরায়েলে। ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার বলছে যে আমেরিকা এবং ইসরায়েল তারা যে বলছে যে ইরানের মিসাইল সক্ষমতা প্রায় ধ্বংসের কাছাকাছি, 10% বাকি আছে, 5% বাকি আছে, 93% ধ্বংস করে ফেলেছি, 7% বাকি আছে, এই ধরনের বক্তব্যগুলো যে তারা দিচ্ছে, খাতামুল আম্বিয়ার কথা হচ্ছে তারা আমাদের সামরিক শক্তি সম্পর্কে জানি না। এটা হচ্ছে ইরানের বক্তব্য। ইরানের কথা হচ্ছে আমাদের সামরিক শক্তি যে কত বেশি এখনো আছে, আমাদের মিসাইল সক্ষমতা যে কত বেশি আছে, আমাদের হাতে যে কত মিসাইল আছে, এটা তারা এখনো পর্যন্ত জানি না। আরো এর বাইরেও এখনো পর্যন্ত আমাদের হাতে আরো যে কৌশলগত যে ক্যাপাবিলিটি বা শক্তিগুলো, পাওয়ারগুলো আছে, সেটাও তারা জানে না। তারা এখন মনে করতেছে হরমুজ প্রণালী, আমাদের হাতে আরো কৌশলগত অনেকগুলো জিনিস আছে, এটা তাদের কথা আর কি। এবং এই আমাদের
তারা যে বলছে যে আমাদের ফ্যাক্টরিগুলো শেষ করে দিয়েছে, মিসাইল সক্ষমতা শেষ করে দিয়েছে, মিসাইল উৎপাদনের ক্ষমতা শেষ করে দিয়েছে, তাদের কথা হচ্ছে, ইরানের কথা হচ্ছে যে তাদের এই আশা করা উচিত না যে তারা আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল তৈরি করার যে সমস্ত কারখানা, যে সমস্ত কেন্দ্র আছে, লং রেঞ্জ এবং দীর্ঘ পাল্লার মিসাইল তৈরি করার যে সমস্ত জায়গা এবং এই মিসাইলগুলো রাখার যে সমস্ত জায়গা আছে মাটির নিচে বিভিন্ন জায়গায়, একই সাথে একেবারে টার্গেট করে আক্রমণ করার যে ড্রোনগুলো আছে, এগুলোর কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা করতে পারে নাই। এটা হচ্ছে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবর। তাসনিম নিউজ এজেন্সি এই খতামুল আম্বিয়ার একজন মুখপাত্রের বক্তব্য দিয়ে বলেছেন যে সেটা বলেছে, এবং তার কথা হচ্ছে আমাদের এই যে সক্ষমতা তারা ধ্বংস করতে পারে নাই, আমাদের হাতে আরো অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত ব্যবহার করি নাই। সেই সিস্টেমগুলো কি বলে নাই, সে বলছে আমাদের স্পেশাল কিছু সমরাস্ত্র আছে যেটা আমরা এখনো পর্যন্ত ব্যবহার করিনি, আমাদের হাতে মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেটা তারা জানি না, আমাদের হাতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে যেটা তারা এখনো পর্যন্ত খুঁজেই পায় না, আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে তাদের কথা। সুতরাং এই যে কথা, এই কথা দিয়ে মূলত ইরান বলতে চাইছে যে আমাদের এই স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে তারা পৌঁছতে পারে নাই এবং পৌঁছতে পারবেও না। আমেরিকা যে বলছে আগামী 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করব, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার্ড এখন আমেরিকার হাতে নাই, এটা ইরান বলছে। যুদ্ধ শেষ করার দিন তারিখ নির্ধারণ করবো আমরা, এটা হচ্ছে তাদের কথা। আমি জানি না এখন আপনি কোনটাকে ইয়া করবেন। সুতরাং ইরানের কথা হচ্ছে আসো আমার শর্তগুলো মেনে নাও, আর যদি তুমি স্থলবাহিনী পাঠাও স্থলবাহিনী পাঠাতে পারো। এখন ট্রাম্প যে বিশাল একটা ফর্দ নিয়ে আসলেন যে অমুক যুদ্ধে এতদিনে শেষ হয়েছে, সমুক যুদ্ধে এতদিনে শেষ হয়েছে, এই যুদ্ধে এতদিনে শেষ হয়েছে, তার সেই ফর্দের সাথে যদি তুলনা করা হয় সবগুলো যুদ্ধে স্থলবাহিনী পাঠানো হয়েছিল এবং স্থলবাহিনী পাঠানোর পরে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধগুলোতে আমেরিকা হেরেছে বেশিরভাগ যুদ্ধে এবং বহুদিন ধরে চলেছে। এখন ট্রাম্প যদি স্থলবাহিনী পাঠায়, তার যেটা পরিকল্পনা যে 12,000 মতো সৈন্য পাঠাবো ইরানের মধ্যে ঢুকে সেনাবাহিনীকে হচ্ছে আমি হেলিকপ্টারে বা হচ্ছে বিমানে করে ওই পরমাণু স্থাপনার কাছে পাঠাবো, তারা ওখানে হচ্ছে এমন কিছু অস্ত্র ব্যবহার করবে যেটা ট্রাম্প একবার বলেছিলেন যে তারা ভেনেজুয়েলাতে ওই অস্ত্রটা ব্যবহার করেছে, ভেনেজুয়েলাতে একটা অস্ত্র ব্যবহার করেছে যেই অস্ত্রটা হচ্ছে ভেনেজুয়েলার সব ইলেকট্রনিক সিস্টেমকে বন্ধ করে দিয়েছে রেডিও ওয়েভের মাধ্যমে, এবং বন্ধ করার কারণে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে নাই। তারপরে হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতির ভবনকে রক্ষার জন্য যারা দায়িত্বে ছিল তারা নিজেরা হচ্ছে রেডি হতে পারে নাই, প্রস্তুতি হতে পারে নাই, তাদের অস্ত্রগুলো চলে না, এরকম কিছু খবর। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তারা সেই রকম কিছু অস্ত্র দিয়ে তারপরে হচ্ছে স্পেশাল ফোর্স পাঠিয়ে সেই পরমাণুগুলোকে তুলে নেয়ার পরিকল্পনা করছে। পারবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এরকম একটা অপারেশন বা এরকম একটা হামলা ইরানের সৈন্যদের জন্য যদি হচ্ছে কবর রচিত হয়, একটা জায়গাতেও যদি হয়, 4-5টা জায়গা তো আছে, একটা জায়গাতেও যদি হয়, ইরানের বলতেছি আমেরিকার সৈন্যদের জন্য যদি কবর রচনা হয়, তাহলে আমেরিকা এমনিতেই এখন আন্তর্জাতিকভাবে তার এই বিশ্বকে যে আশ্বাস বা স্বস্তি দিচ্ছে সেটা তো ধ্বংস হচ্ছে, ওটা আরো একটা ধাক্কা খাবে এবং এই ধাক্কা থেকে ট্রাম্প দাঁড়িয়ে মানে উঠে দাঁড়াতে পারবে না, এরকম একটা ব্যাপার। সেদিকে তারা যাচ্ছে, দেখা যাক কি হয়। এখন এই ছিল মূলত আজকে এই ট্রাম্পের বক্তব্য নিয়ে আমাদের আয়োজন। কারণ ট্রাম্পের বক্তব্য নিয়ে সবার হচ্ছে প্রত্যাশা ছিল, সবার ইয়া ছিল যে ট্রাম্প কি বলে, কতদিন কি করে। জাস্ট হচ্ছে সর্বশেষ কিছু হচ্ছে খবর দ্রুত পড়ে যাই। ট্রাম্পের বক্তব্য শেষ হতে হতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান আবুধাবির অর্থনৈতিক অঞ্চলের আশেপাশে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় হচ্ছে কোনো জায়গায় কিছু ক্ষয়ক্ষতি হয়নি, সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি বাহিনীর উপরে রকেট এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনা করেছে সিনেটর। অনেকগুলো সিনেটর বলেছেন যে ট্রাম্প এটা কি করলো। হ্যাঁ, আগামী 2-3 সপ্তাহ ধরে ইরানের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাবে, অর্থাৎ তার এই যে 10 দিনের যে আলটিমেটাম দিয়েছিল সেটাও শেষ, এখন তিনি ব্যাপক পরিমাণে আক্রমণ চালাবেন এটা বলছেন, দেখা যাক কি হয়। ইরাকের মার্কিন স্থাপনায় হামলার তথ্য দিতে $30 লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যে ইরাকের মার্কিন স্থাপনায় যদি হামলা হয় বা হামলা যদি হবে এরকম কোনো তথ্য তোমরা দিতে পারো, অথবা হামলা যেগুলো হয়েছে সেই হামলাগুলো কারা করেছে এরকম তথ্য যদি তোমরা দিতে পারো তাহলে তোমাদেরকে কত ডলার? $30 লাখ দেবে। ভাই চিন্তা করতে পারেন বিষয়টা, জাস্ট এই বিষয়টা চিন্তা করেন যে আমেরিকার একটা কনসুলেট জেনারেল সেখানে হামলা করেছে। কারা হামলা করেছে? মোটামুটি ধারণা করা যায় ইরানপন্থীরা হামলা করেছে, তাই না? সেই হামলায় মার্কিন পররাষ্ট্র বিভাগের রিওয়ার্ডস ফর জাস্টিস এই কর্মসূচির আওতায় বলা হয়েছে যে যদি তোমরা এই হামলায় কারা আছে এদের তথ্য দিতে পারো তাহলে $30 লাখ পুরস্কার দেবো।
ওরা নিজেরাই যদি বলে যে আমরা হামলা করেছি, $30 লাখ দাও, কি করবে? যে ভাই আমরা হামলা করেছি, এই 5 জন লোক হামলা করেছে। কারণ হামলার তথ্য চাচ্ছে সে। আগে কি ছিল? যে যদি অমুককে ধরিয়ে দিতে পারো, যদি সে কোথায় আছে সেই তথ্য দিতে পারো, যদি তাকে মারতে পারো তাহলে তার মাথার মূল্য, কল্লার মূল্য হচ্ছে $এত। এখন বলছে হামলার তথ্য দাও, হামলাটা কে করছে? ভাই তোমার সিআইএ কিসের জন্য? মোসাদ কিসের জন্য? তোমার এই যে এতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি কিসের জন্য? এত টাকা দিয়ে এদেরকে পুষছো, এত বড় করছো, এত কিছু হইছে। এখন তোমার শুধুমাত্র হামলার তথ্য অর্থাৎ ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য চাচ্ছ, $30 লাখ পুরস্কার ঘোষণা করে। পাগলামির একটা সীমা তো থাকা দরকার। ভাই শেষ করি, আর কত বলবো? বুঝছেন? ভালো